আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ, আইনের আলোচনায় আপনাদের স্বাগতম। আজকে আমরা কন্যা এবং পুত্রের কন্যার মধ্যে কীভাবে সম্পত্তি বন্টন করতে হয় এবং তাদের কতটুকু অংশ তারা গ্রহণ করতে পারে সে সম্পর্কে আলোচনা করব। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। কন্যাদের সম্পত্তি বন্টনের ব্যাপারে আমরা যদি দেখি, তাহলে সূরা নিসার 11 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন, পুরুষের জন্য নারীর দ্বিগুণ, যদি কেবল কন্যা থাকে 2 বা ততোধিক, তবে তাদের সম্পত্তি 2/3 পাবে। যদি কেবল একজন হয় তবে অর্ধেক সম্পত্তি পাবে। কন্যাদের সম্পত্তি বন্টন সম্পর্কে সূরা নিসার 11 নম্বর আয়াতে যে কথা বলা হয়েছে সেটা আমরা যদি ভেঙে ভেঙে ব্যাখ্যা করি, তাহলে হবে, একজন কন্যা যদি উপস্থিত থাকে তাহলে হাফ অংশ সম্পত্তি পাবে, আর যদি কন্যার সংখ্যা 2 বা ততোধিক হয় তাহলে 2/3 সম্পত্তি পাবে এবং তারা সেই সম্পত্তি সমানভাবে ভাগ করে নেবে। আর পুত্র যদি থাকে কন্যার সাথে, তাহলে কন্যা এবং পুত্র 2:1 অনুপাতে রেসিডুয়ারি বা অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি ভাগ করে নেবে। যেমন একজন কন্যা একজন পুত্র আছে, তাহলে কন্যা পাবে 3/1 অংশ আর পুত্র পাবে 3/2 অংশ। এভাবে 2:1 অনুপাতে সম্পত্তি ভাগ করে নেবে। তাহলে পুত্রের কন্যার সম্পত্তি বন্টনটা আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। সে সম্পর্কে আমরা যদি আলোচনা করতে যাই, তাহলে কীভাবে সম্পত্তি পায় তারা এবং কোন কোন সময় সম্পত্তি পায় না সে সম্পর্কে আমরা ভালোভাবে ধারণা লাভ করব। প্রথমত হচ্ছে, পুত্রের কন্যা কখন সম্পত্তি পায় না বা সম্পত্তি থেকে বঞ্চিত হয়, পুরোপুরি বঞ্চিত হয়ে যায় 2 বা ততোধিক কন্যা উপস্থিত থাকলে। 2 বা ততোধিক কন্যা যদি থাকে উপস্থিত, তাহলে পুত্রের কন্যা সম্পত্তি পায় না। আবার কোনো পুত্র যদি উপস্থিত থাকে, তাহলে পুত্রের কন্যা কোনো সম্পত্তিতে অংশগ্রহণ করতে পারে না। আবার উচ্চবর্তী পুত্রের পুত্র, যেমন নিম্নবর্তী যদি কোনো পুত্রের কন্যা থাকে, তাহলে উচ্চবর্তী যদি পুত্রের পুত্র থাকে, তাহলে তারা সম্পত্তি পায় না। তেমনিভাবে যদি নিম্নবর্তী কোনো পুত্রের কন্যা থাকে এবং 2 বা ততোধিক উচ্চবর্তী পুত্রের কন্যা থাকলে নিম্নবর্তী পুত্রের কন্যা সম্পত্তি পায় না। আর সম্পত্তি কখন পাবে, এই ব্যক্তিগুলো যদি না থাকে, যেমন 2 বা ততোধিক কন্যা, পুত্র, উচ্চবর্তী পুত্রের পুত্র, 2 বা ততোধিক উচ্চবর্তী পুত্রের কন্যা, এগুলো যদি না থাকে, তাহলে যদি পুত্রের কন্যা একজন থাকে তাহলে হাফ অংশ সম্পত্তি পায়। আর একাধিক যদি থাকে তাহলে 3/2 অংশ সম্পত্তি তারা পায়। আর যদি এক বা একাধিক কন্যা না থেকে শুধুমাত্র একজন কন্যা থাকে, তাহলে পুত্রের কন্যা উপস্থিত থাকলে 6/1 অংশ, তারা 6/1 অংশ গ্রহণ করতে পারে। 6/1 অংশ সম্পত্তি এক বা একাধিক পুত্রের কন্যা যাই থাকুক না কেন, তারা 6/1 অংশ সম্পত্তি পাবে এবং তারা সেটা ভাগ করে নেবে। পুত্রের কন্যার সাথে যদি পুত্রের পুত্র থাকে, তাহলে তারা অবশিষ্ট ভোগী হিসেবে 2:1 অনুপাতে ভাগ করে নেবে। পুত্রের কন্যা যদি কারো দ্বারা বাদ যায়, সম্পত্তি থেকে বঞ্চিত হয়, তাহলে নিম্নবর্তী পুত্রের পুত্রের সাথে অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পায়। তখন সেই পুত্রের কন্যাকে ভাগ্যবতী রমণা বলা হয়। তাহলে পুত্রের কন্যা যদি উপরোক্ত ব্যক্তিগণ থাকার কারণে, যেমন এক বা একাধিক কন্যা বা পুত্র থাকার কারণে কোনো ক্রমে যদি বাদ যাওয়ার কারণে তারপরে নিম্নবর্তী যে পুত্রের পুত্র আছে, নিম্নবর্তী পুত্রের পুত্র যদি থাকে, তাহলে সেই পুত্রের কন্যা কিন্তু তখন আর বাদ যায় না। তখন সে নিম্নবর্তী পুত্রের সাথে 2:1 অনুপাতে সম্পত্তি অবশিষ্ট ভোগী হিসেবে গ্রহণ করতে পারে। তখন সেই পুত্রের কন্যাকে ভাগ্যবতী রমণা বলা হয়। তাহলে আমরা কন্যা এবং পুত্রের কন্যার সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং অন্যান্য অংশীদারদের অংশ বন্টন করে দিব। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।